তামিম ইকবাল নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে, ও কিছু খুব ভালো ইনিশিয়েটিভ নিচ্ছেন। প্লেয়ারদের বেতন ভাতার কিছুটা পরিবর্তন এনেছেন। তারপরে প্লেয়াররা যেন সারা বছর খেলার একটা ফ্যাসিলিটি পায়, এটাকে নজর দিচ্ছেন। আমাদের যে খেলার যে এই সেক্টরটা, এই সেক্টরটাতে অত বেশি ভালো কিছু আনতে পারেন নাই। সিলেক্টর প্যানেল চেঞ্জ হয়ে গেলে যে টিমের সব কিছু চেঞ্জ হবে, এমনটা আসলে ক্রিকেটে সম্ভব না। যখন ওভারসিজ খেলাগুলো হয়, দেশের বাইরে যেই খেলাগুলো হয়, ওই খেলার যে পারফর্মিং গ্রাফট আপনি দেখবেন সৌম্য সরকারের অনেক হাই। এখন আমাদের পাইপলাইন যা আছে, আমাকে ওটা নিয়েই কাজ করতে হবে। বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে, তো গাজী আশরাফ লিপুর যেই স্কোয়াডটা দিয়েছিলেন পাকিস্তান সিরিজে, সেই একই স্কোয়াড কিন্তু হাবিবুল বাশার সুমনের প্যানেলও ধরে রেখেছে এই নিউজিল্যান্ড সিরিজের জন্য। এই সিরিজে আপনি কোনো চমক আশা করেছিলেন কিনা? দেখুন, আসলে ক্রিকেটের যে সিলেকশনটা হয়, এই সিলেকশনটা এতটা চেঞ্জেবল না। কারণ ক্রিকেট খেলাটা একটা মনস্তাত্ত্বিকের সঙ্গে আপনার ফিটনেসের রিলেশন থাকে, খেলার কিছু প্র্যাকটিস এবং পারফরমেন্সের একটা ব্যাপার থাকে, টিম কম্বিনেশন থাকে। সুতরাং নতুন সিলেক্টর যিনি এসেছেন, অবশ্যই উনি অনেক অভিজ্ঞ। উনি জাতীয় দলের জন্য অনেক ভালো ভালো অবদান রেখেছেন। অনেক বড় বড় টেস্ট যেগুলো জয় ছিল, সেই জয়ের উনি একজন অন্যতম অধিনায়ক ছিলেন। আবার ওয়ানডে যেই আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতেছি, ওই দলেও ওনার অনবদ্য একটা ইনিংস ছিল, প্লাস ক্যাপ্টেন্সির একটা ব্যাপার তো থাকেই। উনি অনেক অভিজ্ঞ। আমাদের লিপু ভাইও অনেক সিনিয়র প্লেয়ার ছিলেন, তারপরে বোর্ড পরিচালকও ছিলেন, আবার সিলেক্টরও ছিলেন। ওনাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ড যদি আমরা চিন্তা করি, এটাকে কেউ সন্দেহ পোষণ করবেন না। তবে সিলেকশনের ব্যাপারটা সবাই ওইভাবে বলতে পারে না যে সিলেকশন বা সিলেক্টর প্যানেল চেঞ্জ হয়ে গেলে যে টিমের সব কিছু চেঞ্জ হবে, এমনটা আসলে ক্রিকেটে সম্ভব না। এটাই কি আপনার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের সেরা দল এটাই, নাকি আপনার মনে অন্য কেউ আছে? কারণ বাংলাদেশে বর্তমানে তেমন কোনো লিগ হচ্ছে না। আপনি একটা লাস্ট 2 বছর আপনি যদি চিন্তা করেন, বিশেষ করে একটা বছর বাংলাদেশের যেই বিগত বোর্ডের যারা কর্মকর্তারা ছিলেন, ওনারা হয়তো বা বোর্ডের অন্য দিকে খেয়াল করেছেন কিনা জানি না। তবে আমাদের যে খেলার যে এই সেক্টরটা, এই সেক্টরটাতে অত বেশি ভালো কিছু আনতে পারেন নাই। আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, ইভেন আমাদের প্রিমিয়ার ডিভিশন যে খেলাগুলো আমরা খেলি, আমাদের অন টাইমে হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনি যত খেলাগুলো আয়োজন করবেন, তত প্লেয়ারটাকে যাচাই বাছাই এবং তাদের পারফর্ম করার সুযোগ করে দেওয়ার একটা মাধ্যম পাবেন। এটা আসলে আমাদের মধ্যে লাস্ট 1 বছরে ছিল না। তবেও ক্রিকেট বোর্ডের কিছু পরিকল্পনার হয়তো বা কোনো ল্যাকিংস ছিল। এর মধ্যে যে টিমটা আছে, আমার কাছে মনে হয় এটাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিম সোফার। এই স্কোয়াডে, এই দলে আমরা যদি বলি তাহলে তামিম, সৌম্য এবং সাইফ, এরা 3 জন ওপেনার। তো সাইফ অনেকদিন ধরেই ফর্মে নেই, তিনি অফ ফর্মে আছেন, এবং সৌম্যকে পাকিস্তান সিরিজে কোনো ম্যাচেই নামানো হয়নি, আমরা তাকে একাদশে দেখতে পাইনি। তো আপনার কি মনে হয় তামিমের সাথে আমরা এবার আসলে কাকে দেখতে পারি ওপেনার হিসেবে? অ্যাকচুয়ালি তামিমের সঙ্গে হয়তো বা ওপেনার হিসেবে আমার চয়েস থাকবে আসলেই সৌম্য সরকার। কিন্তু অনেক পরীক্ষিত ছেলে, সে অনেক ট্যালেন্ট, তার ভিতরে অলরাউন্ডিং পারফর্মের একটা ব্যবস্থা থাকে, ও অলরাউন্ডিং পারফর্ম করতে পারেন। আবার তার দলের প্রয়োজনে সে অনেক সময় অনেক ভালো ভালো ইনিংসও উপহার দিয়েছেন। আমাদের দেশের যতগুলো জয় ছিল, তার মধ্যে সৌম্য সরকারের অনেক ভালো ভালো ইনিংস ছিল। আর সাইফ হাসানের কথা বলছেন, সাইফ হাসান নিঃসন্দেহে অনেক গুড ওয়েল টেকনিক প্লেয়ার, সেও আমাদের দেশের। এখন সাইফ হাসান, সৌম্য সরকার যদি চিন্তা করি, অভিজ্ঞতার দিক থেকে সাইফ হাসানের চেয়ে সৌম্য সরকারকে আমি এগিয়ে রাখবো। তবে সাইফ হাসানকে যদি আমরা মনোযোগ দিই, সে অবভিয়াসলি ভালো করবে। আমরা সাইফ হাসানকেও পিছিয়ে রাখতে চাচ্ছি না। অভিজ্ঞতা অনুযায়ী চিন্তা করলে সৌম্য সরকার আমার কাছে গুড চয়েস। আপনার কি মনে হয় সৌম্যকে কেন পাকিস্তান সিরিজে আমরা একাদশে দেখতে পাইনি? অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় কি, অপোনেন্ট টিমের কি প্ল্যান থাকে, আবার আমাদের টিমের কোন প্লেয়ার কোন জায়গায় ভাইটাল রোলগুলো প্লে করবে, তাদের আলাদা আলাদা দায়িত্ব দেওয়া থাকে। অনেক সময় টিমের বেস্ট প্লেয়ার, অনেক সময় যেই সিরিজটা বেশি আমরা ফিল করি যে প্রয়োজন, হয়তো বা অপোনেন্ট টিমকে চিন্তা করে ওই প্লেয়ারটাকে কার্যকরী জায়গায় আমরা দেখতে পারি না। এই কারণে মনে হয় যে ওই প্লেয়ারটা হয়তো বা আমাদের এই সিরিজটাতে খেলে নেই, নেক্সট সিরিজে ওকে আমি কেন নিব। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। বিষয়টা হলো, আমি নিউজিল্যান্ডের
সঙ্গে খেলছি, আপনি একটা এই দেখবেন সৌম্য সরকার যখন ওভারসিজ খেলাগুলো হয়, দেশের বাইরে যেই খেলাগুলো হয়, ওই খেলার যে পারফর্মিং গ্রাফট আপনি দেখবেন সৌম্য সরকারের অনেক হাই। মানে ও যেই টাইপের প্লেয়ার, ও যেই টাইপের ক্যারেক্টার শো করে, এই শো করার ভিতরে ফরেন যেই দেশগুলো আসে বা তাদের যে বোলিং ক্যাটাগরি থাকে তাদের সঙ্গে ও বেশি ভালো করেছে। আসলে ক্রিকেট সিলেকশনটা একটা অনেক মানে সফটলি বলা যাবে না, এটা হইলে ভালো হইতো, এটা হলে ভালো হইতো না, এটা একটা স্লো প্রসেসের মাধ্যমে আসে। কারো পারফর্ম বিগত দিনেরটাও বিবেচনা করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমি এই সিরিজটা একটা প্লেয়ারকে দেখলাম ভালো খেলেছে, নেক্সট সিরিজে হয়তো বা সে ভালো নাও খেলতে পারে, কারণ তার খেলার একটা মানে এটাকে বলে। যখন আপনি একটা প্লেয়ারকে খেলাবেন, আপনি কিভাবে বুঝলেন, কিভাবে বুঝতে পারবেন যে প্লেয়ারটা ভালোই খেলবে না? কারণ আমি তার বদলে যাকে খেলাচ্ছি সেও তো আসলে ভালো পারফর্ম করছে না, সেও তো ফর্মে আছে, সে তো ফর্মে নেই, কিন্তু আমি তাহলে তাকে একটা ম্যাচেও কেন একাদশে দেখতে পেলাম না? অ্যাকচুয়ালি এটাই তো বললাম যে আপনার ম্যান টু ম্যান, টিম টু টিম এটাকে ভ্যারি করে। আমি এই বিগত সিরিজগুলো যার সঙ্গে খেলেছি ওই সিরিজগুলোতে সে হয়তো বা পারফর্ম করে নাই, বাট আমাদের যে রিসোর্স আছে, আমাদের আপনি জানেন আমাদের খুব যে একটা প্লেয়ার বাল্ক অ্যামাউন্ট প্লেয়ার পাইপলাইনে আছে, এরকম আমরা কিন্তু এরকম করতে পারিনি বিগত দিনগুলোতে। এখন আমাদের পাইপলাইন যা আছে আমাকে ওটা নিয়েই কাজ করতে হবে। এই পাইপলাইনগুলো যখন আমরা স্ট্রং করব তখন এই পারফর্মিং গ্রাফটা বাড়বে। সৌম্য সরকার আমার কাছে বাংলাদেশের এই মানে সিচুয়েশনে সৌম্য বেস্ট প্লেয়ার আমার কাছে। সে হয়তো বা ফর্মে নাই, ফর্মে তাকে নিয়ে আসতে হবে, এটা দায়িত্ব কিন্তু কিছুটা ক্রিকেট বোর্ডের উপরে বর্তায়। আপনি যদি তার কম্পিটিশন লেভেলটা ভালো রাখতেন, আপনি যদি ঘরোয়া খেলার যেই কম্পিটিটিভ যে খেলাগুলো হয় এগুলো চালু রাখতেন, নিজেদের মধ্যে অনেক কম্পিটিশন লেভেলটা বাড়াইতেন, তাহলে সৌম্যর মতো প্লেয়ার আরও ভালো সার্ভিস দিত। এটা আমি সাইফ সেম। সাইফ আমাদের অনেক ট্যালেন্ট প্লেয়ার, সে এ টিম, এস গ্রুপ টিম, বিভিন্ন টিমে সে নিজেকে প্রমাণ করে এখানে চলে আসছে। এখন আমাদের অ্যাকচুয়ালি আমাদের মূল ল্যাকিংসটা হচ্ছে আমরা ঠিকমতো আমাদের প্লেয়ারদেরকে রাইট ওয়েতে ব্যবহার করতে আমাদের জানতে হবে। এই যে প্লেয়ারদের রাইট ওয়েতে ব্যবহার করতে আমাদের কি করা উচিত? এবং আপনি আরও একটা কথা বললেন যে আমাদের স্ট্রং কোনো পাইপলাইন নেই। স্ট্রং পাইপলাইন আমরা কিভাবে তৈরি করতে পারি বা কেন এতদিন পারিনি? আপনি যদি দেখেন, এটা তো অনেক ডিপে কথা বলতে হবে। বিগত 17 বছর একটা লিগ আমরা বঞ্চিত হয়েছি, যেরকম ধরেন কোয়ালিফাই লিগ থেকে আমি নিজেও কোয়ালিফাই খেলেছি। আমরা যখন খেলা শুরু করি তখন একটা গেম ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হতো, একটা গেম ডেভেলপমেন্টের একটা আলাদা পাইপলাইন থাকতো। এই পাইপলাইনটা তৈরি করেছেন সম্ভবত আরাফাত রহমান কোকো ভাই, আমি যতটুকু দেখেছি। তারা যখন একটা জায়গা থেকে চলে গেলেন, আবার এই বিগত দিনগুলো এই পাইপলাইন থেকে যতগুলো প্লেয়ার এসেছিল তারাই 10 থেকে 15 বছর সার্ভিস দিয়েছে। ওইটা বন্ধ হয়ে গিয়েছিল, হওয়ার কারণে কোয়ালিফাই লিগ বন্ধ হয়েছে, খেলার কম্পিটিশন লেভেল কমায় দেওয়া হয়েছে। প্লেয়ারদেরকে ওই রকম উৎসাহিত করার জন্য যেসব রিসোর্স দরকার তাদের লাইফ সিকিউরিটিটা ছিল না। এই কারণে আমরা আমাদের পাইপলাইন থেকে, আপনি যদি ক্রিকেটারদেরকে তাদের ভবিষ্যতের কিছুটা নিশ্চয়তা না দেন, আপনি দেখেন প্লেয়াররা খেলা শেষে তারা কিন্তু নর্মালি কোনো জব বলেন বা কোনো অপশন বলেন এরকম পায় না। এই কারণে খেলাটা থেকে কিছুটা দূরে সরে যায়। পারফরমেন্স লেভেল উৎসাহিত করতে হবে। এই কিছু কিছু সেক্টরে আমরা কাজ করি নাই বিগত 17 বছর 15 বছর, এই কারণে আমাদের পাইপলাইনের অনেক ঘাটতি, এটা হচ্ছে আমরা ফিল করি। একটা প্লেয়ার যখন 40+ বয়সে সে রিটায়ারমেন্টে যায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রথমে এবং তারপরে ঘরোয়া ক্রিকেট আরও বেশ কয়েক বছর খেলে সে রিটায়ারমেন্টে যায়, আপনার কি মনে হয় আসলে প্লেয়ারদের জন্য কি ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল? অ্যাকচুয়ালি প্লেয়ারদের আসলে আমাদের 40 বা তার আগেই অনেক প্লেয়ারগুলো রিটায়ারমেন্টে যায়, আর আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমরা কোনো প্লেয়ারের ওইভাবে টেক কেয়ার করি না। যেরকম আপনি দেখেন, আমরা নিজেরা বলি আমরা অনেক, অবশ্যই আমাদের ফিনান্সিয়াল অত বেশি সলভেন্স না, কিন্তু আমরা যাদের সঙ্গে খেলাগুলো খেলি তারা কিন্তু অনেক সলভেন্স কান্ট্রি। আপনি দেখেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে ইন্ডিয়া, আরও যেগুলো আর কি, শ্রীলঙ্কাও অত সলভেন্স না হলেও তারা কিন্তু ক্রিকেটে বিনিয়োগ করে। তাই আমাদের এই জায়গাগুলোতে অনেক অভাব। আমরা প্লেয়ারদেরকে চিন্তা করি যে আমরা তো প্লেয়ারদেরকে অনেক টাকা দিচ্ছি, অনেক সময় টাকার অ্যামাউন্টটা খেয়াল করে যে আমি এত টাকা পেলাম, এত টাকা পেলাম, এত টাকা পেলাম,
কিন্তু আমাদের যে সারা বছর প্র্যাকটিসের যে মেইনটেনেন্স, এটা করতে গেলে কিন্তু আমরা সাধারণ মানুষের মতো ফুডিং আমার করলে হবে না। আমার ফিটনেস লেভেলটা ভালো রাখতে হবে, আমার ফুডিং চেঞ্জ করতে হবে, আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এগুলো সব এক্সপেন্সিভ। একটা ব্যাট বলেন, একটা বল বলেন, এগুলো অনেক এক্সপেন্সিভ। এগুলোকে যদি আপনি বেয়ার না করতে পারেন তাহলে খেলা থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসবেন। আর আমরা যাদের সঙ্গে কম্পিটিশন করি তাদের ওই ফ্যাসিলিটিটা আমাদের তুলনায় 1000 টাইম ভালো থাকে। এই কারণে আমরা এই ফ্যাসিলিটির সঙ্গে সঙ্গে তারা একটা লাইফ টাইমের একটা পেনশনও পায়। তারা খেলা ছেড়ে দেওয়ার পরেও বিভিন্ন সেক্টরে তাদের এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করার ক্ষেত্রে তারা যেই সময়টা দেয়, ওখান থেকে তাদের জীবনের বাকি জীবনটা অনেক সুন্দরভাবে চলে। আমাদের দেশের লেভেল 3 কোচ এখন শুরু হচ্ছে, বাট আমাদের দেশে দেখেন কত প্লেয়ার রয়েছে, তারা হয়তোবা ট্রেনিং নিচ্ছেন, অথচ যার কাছ থেকে ট্রেনিং নিচ্ছেন তাদের কোনো কোচিং করানোর মতো ওইরকম লেভেল আমরা দিতে পারি নাই। মানে অ্যাকচুয়ালি আমাদের এডুকেটেড করতে হবে এবং আমাদের সরকারের তরফ থেকে, বোর্ডের তরফ থেকে যারা এই সেক্টরে কাজ করতে চাচ্ছে তাদের লাইফটাও ইনশিওর করতে হবে। তাহলে আমরা আমাদের পাইপলাইন বলেন আরও অন্য যেই প্লেয়ারের যে সংকট, এটা চেঞ্জ হবে। তামিম ইকবাল নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে, ও কিছু খুব ভালো ইনিশিয়েটিভ নিচ্ছেন আমার যতটুকু আমি শুনেছি। কিছু লিগের কিছু অন্য বিষয় নিয়ে সে কাজ করছেন। আপনি দেখবেন একটা 2 দিন আগে প্রায় প্লেয়ারদের বেতন ভাতার কিছুটা পরিবর্তন এনেছেন। তারপরে প্লেয়াররা যেন সারা বছর খেলার একটা ফ্যাসিলিটি পায়, এটাকে নজর দিচ্ছেন। প্রিমিয়ার লিগটা করার জন্য খুব প্লেয়ারদেরকে একত্র করা এবং সংগঠকদেরকে রিকোয়েস্ট করছেন আপনারা এখানে মনোযোগ দেন। মানে বিষয়টা হলো কি, আমরা এই কাজগুলো যদি কন্টিনিউয়াসলি করতে পারি তাহলে এটার একটা রেজাল্ট হয়তো বা আফটার 2, 3 or 5 ইয়ার্স লেটার আমরা পাবো। এই কাজগুলোই আমাদের কম ছিল। এই যে প্লেয়ারদের বেতন কাঠামোতে একটা পরিবর্তন এসেছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এই পরিবর্তনটা যেটা এসেছে এটা কি পর্যাপ্ত? না, এটা পর্যাপ্ত না। এটা হয়েছে কি, আপনাকে যদি একটা ফার্স্ট ক্লাস প্লেয়ারের কথা আমি বলি, একটা ফার্স্ট ক্লাস প্লেয়ার যদি সে ঢাকাতে বা তার বাসায় ফুডিং নিতে চায়, তার ফুডিংয়ের মিনিমাম এখন যেই আমাদের মানে যেগুলো দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার মিনিমাম 30,000 টাকা লাগবে মিনিমাম, শুধু ফুডিং। এরপরে আপনার প্র্যাকটিস যদি আপনি করেন, প্র্যাকটিসের একটা আলাদা ফুড আছে, এটা যদি নিতে চায় তার জন্য একটা অ্যামাউন্ট লাগবে। আবার যদি আপনি বাসায় যদি থাকেন, আপনি সলভেন্স হলে হয়তো বা কারো বাসা আছে, আবার কেউ তো হয়তো বা রেন্ট নিয়ে থাকছেন। তো এগুলো যদি আপনি হিসাব করতে যান, একটা প্লেয়ারকে আপনার মিনিমাম 1 লাখ টাকা পার মান্থ আপনাকে এটা দিতেই হবে। এরপরে আসছে আপনার ইকুইপমেন্টস। মানে ইকুইপমেন্টসগুলো যদি আপনি কিনতে যান, এখন দেখবেন একটা ব্যাট অলমোস্ট 80,000, 1 লাখ এক একটা ক্রিকেট ব্যাটের প্রাইস। আবার বল নিয়ে প্র্যাকটিস যেটা করবেন, বলের প্রাইস এরকম 5,000, 2,000, মানে ডিপেন্ড করে আপনি কোন বলগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আবার প্র্যাকটিসের যেই এনভায়রনমেন্ট রেডি করবেন, আপনার একা তো করতে পারবেন না, আপনার 4-5 জন প্লেয়ার লাগবে। এটা পার্সোনাল প্র্যাকটিসের কথা বলছি, এটাতে একটা বের আছে। তো সুতরাং তামিম ইকবাল একবারে তো আর অনেক কিছু করে ফেলতে পারবে না। সে যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন, ধাপে ধাপে চেঞ্জ করবেন এবং আশা করতেছি সে ভালো ট্র্যাকে আছেন। এখন তাকে যদি আমরা সবাই সহযোগিতা করি খেলাধুলাতে উদ্বুদ্ধ করার জন্য, ও তো একা পারবে না। ওর যারা সংগঠক, আমাদের ক্লাবের প্রায় 72টার মতো না 76টার মতো ক্লাব আছে, এই ক্লাবের সবাই যদি তাকে সংগঠিত করার জন্য যে রিসোর্স প্রয়োজন সহযোগিতা করে, প্লাস আমাদের 64টা জেলায় যেই কাউন্সিলরগুলো রয়েছেন, যেই ভদ্রলোকরা রয়েছেন, তারা যদি এই খেলাকে বেশি পেট্রোনাইজ করেন, আমি মনে করি এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তবে রাতারাতি কোনো কিছু চেঞ্জ হবে না। এবং এই বেতন কাঠামো একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই প্লেয়ারদের জন্য। এবং এই সাথে যদি আমি বলি ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা প্লেয়ারদের রুটি রুজি বলে আমরা সবাই জানি, যেটা এতদিন বন্ধ ছিল, এবং তামিম ইকবাল এসেই কিন্তু 3য় দিনে আমরা ঘোষণা পেয়েছি ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে। এই বিষয়টাকে নিয়ে আপনি কি বলতে চান, এবং এতদিন কেন আসলে ক্লাব এবং বোর্ড প্রেসিডেন্ট, যেই বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে, তারা কেন আসলে একটা সম্মিলিত ডিসিশনে আসতে পারেনি? অ্যাকচুয়ালি অনেক মানে এটা অনেক ডিপ্লোম্যাটিক কোশ্চেন করেছেন, তাও আমি বলি। আমাদের ক্রিকেট বোর্ড কিসের জন্য? খেলাধুলার জন্য। এখন ক্রিকেট বোর্ডের খেলাধুলা, প্লেয়ারদের মাধ্যমে খেলাধুলাটা
সারা বছর চালু থাকবে, এটার জন্য তো ক্রিকেট বোর্ড। আর বোর্ডে যদি আমি থাকি বা আপনি থাকেন, আপনি প্রেসিডেন্ট হন আর আপনি XYZ যেটাই হন না কেন, আমার খেলার আয়োজন যদি আমি না করতে পারি তাহলে আমাকে কিন্তু ওই জায়গাটাতে মানাবে না। এটা হলো যে মূল কথা। এখন বিগত বোর্ড এই ক্লাবের সংগঠকদের মাধ্যমেই তারা বোর্ড পরিচালনা করার জন্য একটা বলে নির্বাচিত ছিলেন, এটা তারা দাবি করে। তো তারা যদি নির্বাচিত থাকতেন তাহলে এই খেলাগুলো কেন বন্ধ থাকলো বিগত 1 ইয়ার? এটা হলো আমার কোশ্চেন। নির্বাচিত ছিলেন আপনি বলছেন, তাহলে আমরা কেন 3rd ডিভিশন হইলো না, কোয়ালিফাই লিগও হইলো না, তারপরে 2nd ডিভিশন হইলো না, আবার 1st ডিভিশন হইলো না? তাহলে এতগুলো লিগ যদি না হয় তাহলে আপনি কিভাবে নিজেকে বলেন যে আমি বোর্ডে থাকবো? এক কোশ্চেন। দেন আমরা শুধু খেয়াল করি যে পুরুষদের খেলাগুলো নিয়ে, আমরা নারীদের যে একটা খেলা, নারীরাও কিন্তু এখন ওয়ার্ল্ড কাপ খেলছেন, অন্য জায়গায় খেলছেন, এই সেক্টরগুলোতে তো আমি কাজ করতে পারি। বেশ ভালোই করছেন, খুবই ভালো করছেন। বেশ ভালো না, আমি দেখেছি নারী কিছুদিন আগে যেই সব টিমদেরকে হারিয়েছে, আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরেও আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, অথচ আমাদের নারীরা আমাদেরকে যে অ্যাচিভমেন্ট দিয়েছেন এটা আনবিলিভেবল। এবং আমরা কিন্তু তাদেরকেও কন্টাক্টে নিয়ে আসতে পারিনি তখন, অল্প কিছু কন্টাক্টে ছিল এবং তাদের বেতনের কথা আমি নাই বলি, এত ন্যারো ছিল যে এত কম মার্জিন, এটা বলা যাবে না, এটা বলতেও কষ্ট লাগে। তামিম ইকবাল কেন এটা করতে পারছেন? এখন তামিম ইকবাল সে জানে যে আমার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার চেয়ে আমার খেলাগুলো চালাইতে হবে, আমার খেলাগুলো যেন রেগুলার থাকে। আমার এই যে একটা ক্রিকেট বোর্ডের কর্মযজ্ঞ, এটা তো শুধু প্লেয়ারদের জন্যই না, ক্রিকেট বোর্ড রিলেটেড গ্রাউন্ডসম্যান বলেন, অফিসিয়াল বলেন, অনেক মানুষের সঙ্গে এটা একটা ইন্ডাস্ট্রির মতো কাজ করে। তামিমের প্রথম টার্গেট, যেহেতু খেলোয়াড়, আমি ওর সঙ্গে খেলেছি, সৌভাগ্যবশত আমি ওর খুব কাছে থেকে ওর মেন্টালিটি দেখেছি, ও ভালো লিডারশিপ নিতে জানে। ও চেষ্টা করছে প্রথমে এসেই, আগে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগেও এই কাজগুলো করবে, এই কাজগুলোতে আগে মনোযোগ দিয়েছে। তারপরে অবশ্যই আমাদের ক্রীড়ামন্ত্রী এখন যিনি আমিনুল হক সাহেব, উনিও নিজেও খেলোয়াড়, আপনি জানেন। উনি দেখেছেন, এটার একটা তদন্ত কমিটি করেছিলেন যে এটা আসলে কেন এতদিন খেলাধুলা হইল না। এই কমিটিতে হয়তো একটা রেজাল্ট উনি পেয়ে গেছেন। বিগত 1 বছরে অবশ্যই নির্বাচনে কোনো সমস্যা ছিল বা যারা এখানে পার্টিসিপেট করেছেন নির্বাচনের সমস্যার কারণে খেলা কেন বন্ধ থাকবে? আমি আপনাকে আবার নোটিশ করি যে 76টা ক্লাবের ভোটে কিন্তু আপনি প্রেসিডেন্ট হবেন। আমার কথাটা একটু মনোযোগ দেন। ক্লাব যদি আপনাকে ভোট না দেয় তাহলে তো আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। এখন আমি বলছি যে আমি আপনার ভোটটা পেয়েছি, কিন্তু আমি কালকে যে খেলা আয়োজন করছি আপনাকে বলছি আসেন, আপনি আমার এই খেলায় অংশগ্রহণ করেন। আপনি বলছেন যে আমি তো আপনাকে ভোটই দিই নাই, আপনি কিভাবে আমাকে খেলার জন্য আমন্ত্রণ জানান? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যে আমরা বলছি আমি নির্বাচিত, কিন্তু আপনি তো আমাকে ভোটই দেন নাই, আপনারা বলছেন। এই কারণে বিগত যেই সম্ভবত 36টা না 40টা ক্লাব, এই খেলাটা সহ প্রিমিয়ার লিগ, প্রত্যেকটা টুর্নামেন্টে প্রত্যেকটা লিগে 20টা 30টা 40, এইভাবে, যেরকম প্রিমিয়ার লিগে 12টা, 2nd ডিভিশনে সম্ভবত 30, আমি এখনও বলতে পারতেছি না, 1st ডিভিশনে সম্ভবত 12, আবার থার্ড ডিভিশন যে খেলা এটাতে আরেকটা, মোট 76। এই যে খেলাগুলোর আয়োজন করবে কাদের দ্বারা? এই ক্লাবদের দ্বারা। এই ক্লাবরাই পার্টিসিপেট করে নেই তাদের এই নির্বাচনে, বিগত বোর্ডের নির্বাচনে, তাদের দাবি। এই কারণে তারা এটাকে অ্যাভয়েড করেছে। আপনি দেখবেন যে বিগত কিছুদিন যাবৎ আমাদের অনেক সিনিয়র সংগঠক, যেরকম রফিকুল ইসলাম বাবু, উনি অনেকবার বলেছে যে আমরা আসলে খেলোয়াড়দের যদি আমি লাইফ ইন্স্যুর না করতে পারি, আমরা আমাদের যারা এই রিলেটেড মানুষ যারা রয়েছেন তাদেরকে যদি আমি ঠিকমতো অ্যাকোমোডেট না করতে পারি, তাদের বেতন ভাতা সহকারে তাদের লাইফ সিকিউরিটি আমি না দিতে পারি, আমরা দেশের বাইরে ওয়ার্ল্ড কাপ খেলার অংশগ্রহণ করলাম না, এগুলো আসলে আমাদের ক্রিকেটের সাথে যায় না। আপনি প্রেসিডেন্ট হলে বা আপনি বোর্ডের পরিচালক হলে আপনাকে খেলার জন্য আপনাকে কাজ করতে হবে। এই কাজগুলো বিগত বোর্ডে হয় নাই, এই কারণে তারা খেলে নাই। এখন যারা আসছেন তারা এই জায়গা আগে নোটিশ করেছেন, এই জায়গায় তারা কাজ করবেন, এই জায়গাতে তারা মনোযোগ দেবেন। এই কারণে হয়তো বা আমার মনে হয় আমিনুল হক সাহেব, যেহেতু উনি সাবজয়ী ফুটবলার ছিলেন, উনি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, উনি এগুলো নোটিশ করেছেন, করে খেলার জন্য ওনার একটা ক্লাবও আছেন, আমি যতটুকু জানি ওনার সিটি ক্লাব নামে একটা ক্লাবও আছেন। এই ক্লাবের
পার্টিসিপেশন করার জন্য প্রিমিয়ার লিগে তাদেরকে অলরেডি একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন। মানে আপনাকে খেলতে হবে আপু, আপনি না খেলার ব্যবস্থা করলে তো আপনি এখানে থাকতেই পারবেন না। কিন্তু ক্লাবগুলো চিন্তা করলো যে আমি একটা ফেয়ার ইলেকশন হয়নি, যে কারণে আমি প্রিমিয়ার লিগ করব না। জি। আবার বোর্ড সভাপতি যিনি ছিলেন তিনিও চিন্তা করলেন যে হচ্ছে আমাকে যে কোনোভাবেই বিসিবিতে বসতে হবে অথবা সভাপতির চেয়ারে বসতে হবে। তাহলে এই ক্লাব এবং বোর্ড সম্পর্কিত যারা আছেন, সভাপতি এবং পরিচালকরা, তাহলে এদের মাঝখানে প্লেয়ারদের কথা আসলে কে চিন্তা করবে? প্লেয়ার মেইন তো প্লেয়াররা, কিন্তু প্লেয়ারদের কথা তো কেউই চিন্তা করছে না আমরা দেখছি। প্লেয়াররা তাহলে কি করবে? অ্যাকচুয়ালি প্লেয়ারদের কথা চিন্তা করার মতো তো এরকম পরিবেশ তারা তৈরি করে নেই। আর যেই মানুষগুলো এতদিন ছিলেন তারা ওইভাবে নিজেদেরকে হয়তো বা মনেই করেনি আমাদের প্লেয়ার রিলেটেড মানুষের সঙ্গে বেশি সম্পৃক্ততা থাকতে হবে। তারা হয়তো বা চিন্তা করেছেন আমি বোর্ডের প্রেসিডেন্ট হব অথবা ডিরেক্টর হব বা অথবা অন্য কিছু হব, আমি তো একটা 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 পর্যায়ে নিজেকে বলতে পারবো যে আমি ওই জায়গাতে আমি ছিলাম। এই জায়গাটাতে আসলে কি আছে যে আমি এই জায়গাটাতে ছিলাম, এটা বলাটাও একটা ক্রেডিট আপনি মনে করেন? দেখুন, আসলে আমাদের বাংলাদেশের স্পোর্টসটা আমরা জাতিটাকে এক করে ফেলি। সারা পৃথিবী আপনি খেয়াল করে দেখেন, যেসব স্পোর্টস লাভার কান্ট্রি তার মধ্যে বাংলাদেশ একটা। ফুটবলে যেরকম আর্জেন্টিনা, ব্রাজিল অনেক আছে, প্রায় 60+ দেশ একটা পর্যায়ে যায়। কিন্তু ক্রিকেটে অনলি ওয়ার্ল্ড কাপ খেলে কখনো 14টা টিম, কখনো 11টা টিম, 12 এরকম খেলে। তা এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের একটি জনবহুল একটি দেশ। এই রিসোর্সের ভিতরে আমরা ক্রিকেট খেলি। ইন টোটাল ন্যাশনাল টিমে 15 জন, এভাবে দেখা যায় যে বাংলাদেশে ইন টোটাল 200টার বেশি প্লেয়ার নেই। আর আমাদের বিনোদনেও তেমন কোনো জায়গা নেই। এই ক্রিকেটটা আমাদের পুরা জাতিটাকে এক করে ফেলেছে। আপনি চিন্তা করে দেখেন, আমরা ইংল্যান্ডের সঙ্গে খেলি, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলি, যেসব দেশের সঙ্গে আমরা ক্রিকেট খেলা নিয়ে নিজেকে মানে যুদ্ধ করার পরিকল্পনা করি, ক্রিকেট বাদে অন্য কোনো সেক্টর আছে কি আমাদের দেশে? আপনি একটা ধরেন বাংলাদেশের একটা ব্যবসায়ীকেই বলি, বাংলাদেশে অনেক বড় ব্যবসায়ী বা অনেক বড় শিল্পপতি বা সংগঠক, তাদেরকে মানুষ কিভাবে চেনে? আর একটা প্লেয়ার আপনি দেখেন লাস্ট যারা ন্যাশনাল টিমে খেলছে তাদেরকে কিভাবে মানুষ, মানে যারা ক্রিকেট সংশ্লিষ্ট তারা লাইমলাইটে থাকতে পারছে না, লাইমলাইটে থাকতে পারছে না। এবং তাদের কাছে মনে হয় যে আমি ক্রিকেটে থাকা মানে আমাকে হয়তো বা আমি অনেক কিছু করতে পারতেছি, খেলা হোক বা না হোক, খেলার পরিচালনা করি বা না করি। অ্যাকচুয়ালি আমি তাদের এগেনস্টে বলতে চাচ্ছি না, তারা ওই টাইমের জন্য হয়তো বা যে চিন্তা করেছেন এটা হয়তো বা মনে করছেন যে ওনারাই ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেটটা তো আসলে ঠিক থাকলো না। আমি একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না, আমি একটা অন্য মানে যেই সেক্টরে আমাদের মনোযোগ দেওয়ার দরকার, শুধু ন্যাশনাল টিম নিয়ে আমরা পড়ে থাকবো এরকমও না। আমরা 3rd ডিভিশন, 1st ডিভিশন যেগুলো প্লেয়ার আপনি হিসাব করে দেখেন, অলমোস্ট 2000 ফ্যামিলি এই খেলা রিলেটেড অবস্থানে কাজ করে। 2000 ফ্যামিলির সাথে আপনি 5 জন 6 জন করে আপনি এক পরিবার ধরেন, তাহলে দেখা যাবে যে অলমোস্ট 5 জন 10,000+, 10,000-এর উপরে। এটা একটা শিল্পর মতো চিন্তা করেন, ইন্ডাস্ট্রির মতো। এই মানুষগুলো একদম যদি ছিটকে পড়ে যায়, আমরা কম্পিটিশন করতে পারবো না কারোর সঙ্গে, আমরা ইন্ডিয়ার সাথেও কম্পিটিশন করতে পারবো না, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে করতে পারবো না। অথচ একমাত্র ক্রিকেট, এই ক্রিকেট দিয়ে আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই। আমরা কি কোনোদিন আইটিতে পারবো বলেন? ধন্যবাদ। শেষ প্রশ্ন, 30 সেকেন্ডে উত্তর শুনবো। সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, তিনি পাকিস্তান সিরিজে তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সমালোচনার শিকার হয়েছিলেন। আপনার কি মনে হয় যে তিনি নিউজিল্যান্ড সিরিজে তার সেই দুর্বলতা, পারফরমেন্সের দুর্বলতা অথবা সমালোচনা কাটিয়ে উঠতে পারবেন? অবশ্যই সে পারবে। সে অনেক গুড মেন্টালিটি একটা ছেলে। সে বিগত দিনেও প্রুভ করেছে ভালো কিছু করার জন্য, সে এবারও পারবে। এবং আপনি দেখেন লাস্ট কিছুদিন এই কয়েকটা সিরিজ হয়তো বা তার জন্য খারাপ ছিল, বিগত সিরিজগুলো সে কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট এনে দিয়েছে। আমার ধারণা সে মানে গুড কামব্যাক করবে। থ্যাংক ইউ সো মাচ রিয়াল, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।